সময় নিয়ে এসছেন আমাদের বক্তব্য শোনার জন্য বা যারা দাঁড়িয়ে আছেন বাইরে শুনছেন, আপনাদের সবাইকে নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং পুরো এই দুর্গাপুরের এই অঞ্চলকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমার ভাতৃসম এবং আমার বোন যারা রয়েছেন, সুদীপ চক্রবর্তী, অমিতাভ সেন, কোথায় আছেন অমিতাভ সেন? একটু দাঁড়িয়ে যাবেন। প্রসেনজিৎ কর দাদা, প্রসেনজিৎ কর, সুব্রত মিশ্র দাদা, সুজিত বিশ্বাস, বিশ্বনাথ দাস, পরিতোষ দাস, ভোলা সাউ, সুমিত বাউরি এবং আমার বোন শর্মিষ্ঠা মন্ডল। এদের সবার জন্য একটা জোরে হাততালি। ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বহু অসুবিধার মধ্যে, বহু কষ্টের মধ্যে, বহু কথার মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই চলবে। যারা লড়াই করে বাঁচেন, অন্যের জন্য বাঁচেন, দেশের জন্য বাঁচেন, তারা লম্বা বাঁচেন। যারা লড়াই করেন না, সমর্পণ করেন, তারা ছোট্ট বাঁচেন। ইতিহাস স্বর্ণ অক্ষরে এই লড়াকু নেতা এবং নেত্রীদের নাম লিখবে, জঞ্জল করবে ভারতীয় জনতা পার্টির লড়াইয়ের ইতিহাস। আজকে অখণ্ড ভারত ভূমিকে সামনে রেখে আপনারা জানেন যে ৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পরে কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছে সর্বতভাবে। আগেও ছিল, কিন্তু আমাদের ছিল না। কাশ্মীর আসার পরে এই অখণ্ড ভারত মাতাকে প্রণাম জানিয়ে দুহাত তুলে বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই পরিবর্তন সভা কেন? আমরা ইতিহাসের পেছন থেকে যদি যাই, এই ভারত স্বাধীন হওয়ার সময় বাংলা পথ দেখিয়েছিল। তখন বলা হতো যে what Bengal thinks today, India thinks tomorrow. বাংলা পথ দেখিয়েছিল শুধু নয়, বাংলার বিনয় বাদল দীনেশ, বাংলার মতঙ্গিনী হাজরা, বাংলার সুভাষ বোস, বাংলার বহু নেতা নেত্রী বুক পেতে ব্রিটিশের গুলি খেয়ে এই বাংলাকে স্বাধীনতার দরজায় পৌঁছে দিয়েছিলেন। পরবর্তীকালে কবিগুরু যখন কলম ধরলেন, যখন জাতীয় সঙ্গীত বেরোলো তার সেই পেন থেকে, এবং শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র যখন সঙ্গে এসে লিখতে শুরু করলেন, জাতীয় গান বন্দে মাতরম বেরোলো বঙ্কিমচন্দ্রের কলম থেকে, সেই সময় বাংলা সোনার বাংলা হিসেবে পরিচিত ছিল। আজকে সেই সোনার বাংলা, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সেই মা শারদার বাংলা, সেই স্বামী বিবেকানন্দর বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, বীর শহীদদের বাংলা আজকে অন্ধকারের বাংলায় পরিণত হয়েছে। আজকে এই বাংলা শাহজাহানের বাংলা, আজকে এই বাংলা শৌকত মোল্লার বাংলা, আজকে এই বাংলা জ্যোতির্ময় মল্লিকের বাংলা, আজকে এই বাংলা পার্থ চ্যাটার্জির বাংলা। এই বাংলা অন্ধকারে ডুবতে 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 যখন এই বাংলার সূর্য অস্ত গেছে, সেই সময় কেন্দ্র শ্রম দপ্তর বলছে যে এই বাংলা থেকে 2,64,00,000 ছেলে মেয়ে বাইরে চলে গেছে, রাজস্থানে, গুজরাটে, বিহারে, কর্ণাটকতে পেটের দায়। কেন এই বাংলায় 34 বছর বামফ্রন্ট রাজত্ব করে গেছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে কৃষি আমাদের বর্তমান এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। কত শিল্প বামফ্রন্ট দিয়ে গেছে সেটা আপনারা জানেন। আজকে মমতা ব্যানার্জির সময় 448টা ক্লাসিফাইড শিল্প এবং প্রায় 7,000-এর উপরে আনক্লাসিফাইড শিল্প সব বন্ধ হয়ে গেছে। বড় বড় কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে বিড়লা থেকে শুরু করে যত সিমেন্টের কারখানা এবং বড় বড় ফাইন্যান্সের যত কোম্পানি সব চলে গেছে। চলে যাওয়ার পরে আজকে ছোট ছোট বিজনেস
বিজনেসম্যান যারা যারা মনে করছেন যে এমএসএমই স্কিমে তারা ছোট বিজনেস চালু করবেন, সাপ্লাই এবং ডিমান্ডের প্রবলেমের জন্য তারা এই বাংলায় কোনো কাজ করতে পারছেন না, বাংলায় শিল্প আসছে না। আজকে এই বাংলা শিল্প নিষিদ্ধ একটি রাজ্য, অর্থাৎ নো ইন্ডাস্ট্রি জোন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, বছরের পর বছর শিল্প সম্মেলন করে যাচ্ছেন, কিন্তু শিল্প নেই, চাকরি নেই, বেকার বেকার বেকার। তার উপরে শিক্ষকরা ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদের দোষের জন্য এবং এই সরকারের বদমাইশির জন্য আজকে 26,000 শিক্ষক রাস্তায় বসে কাঁদছিল, আপনারা দেখেছেন। তাহলে আপনারা বলুন, যারা আজকে এসছেন এই দুর্গাপুরের মানুষ, যে কোন শ্রেণী সুরক্ষিত? কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সুরক্ষিত? যদি ছেলে মেয়েরা চাকরি না পায়, যদি শিক্ষকরা সত্যিকারের সুরক্ষার সঙ্গে চাকরি করতে না পারে, যদি মেয়েরা বাড়ি থেকে বেরোতে না পারে, আজকে আরজিকর, কালকে দুর্গাপুর, তারপরের দিন হাসখালি, তারপরের দিন কান্দারি, মুখ্যমন্ত্রী বলবেন কোনটা ছোট ঘটনা, কোনটা সাজানো ঘটনা, কোনটা বাড়ি থেকে বেরিয়েছে কিনা। তাহলে আপনারা বলুন যে এই রাজ্যে আমরা কিভাবে বসবাস করব? আমরা কি আমাদের আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার পাই না? আমরা কি আমাদের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবো না? আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করবে না, তারা চপ শিল্প করবে, তারা মুড়ি শিল্প করবে, তা না হলে তারা গুন্ডা হবে, মস্তান হবে, আর তা না হলে তারা অন্য রাজ্যে চলে যাবে। আর মুখ্যমন্ত্রী বলবেন আমি তো অনেক কিছু দিচ্ছি। গর্ব করে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে। আপনারা বলুন তো এই লক্ষ্মীর ভান্ডার কি? লক্ষ্মীর ভান্ডার মানে মাসের পর মাস মেয়েরা 1,500 করে টাকা পাবে, তাই তো? তাহলে 1,500 টাকায় সংসার চলে? 1,500 টাকায় একটা মানুষ আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে? যে সোনার বাংলার জন্য আমাদের শহীদ ভাইরা রক্ত দিয়েছিলেন, স্বাধীনতা এনেছিলেন, সেই সোনার বাংলায় 1,500 টাকা করে মা মাসিরা পাবেন? এটাই কি আমাদের ভবিষ্যৎ ছিল? এটাই কি সোনার বাংলা যার স্বপ্ন আমরা দেখেছিলাম? আর বাঙালি কি ভিখারি? আমরা কি ভিখারি যে আজকে সবুজ সাইকেল, কালকে 2 টাকা কিলো চাল, পরশু দিন 1,500 টাকা? আর কি দেবেন মুখ্যমন্ত্রী? এই মঞ্চ থেকে আমি জিজ্ঞেস করছি যে বাংলাকে আপনি কি কি দিয়েছেন? আপনার পরিবারবাদী রাজনীতির ফলে আপনার ভাইপো তাকে যা দিয়েছেন, তার চলাফেরা লাইফস্টাইলটা, আর বাংলাকে কি দিয়েছেন? কতগুলো পচা সাইকেল, 2 টাকা কিলো চাল, আর 1,500 টাকা করে মায়ের বোনেদের। এটাই কি বাংলার কপালে ছিল? এই বাংলার স্বপ্ন কি সেই শহীদ ভাইরা দেখেছিল? এটাই কি সেই সোনার বাংলা? আজকে যারা এখানে আছেন তারা নিজেদের জিজ্ঞেস করবেন যে বাংলার পরিবর্তন আপনারা চান কিনা? এই তৃণমূল সরকার, যেটা অন্যায়ের সরকার, বঞ্চনার সরকার, যেটা সবাইকে ঠকিয়ে আজকে সবার পকেট ঘরের মাঠ লুট করেছে কালীঘাট, এটা আপনারা জানেন। আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চিন্তা, চাকরি নেই, ছেলেমেয়েরা পড়াশোনা করে কি করবে? এই বাংলা থেকে যদি উদ্ধার পেতে চান, তাহলে আজকে জনতার একটা সংকল্প দরকার। মেয়েরা মায়েরা যদি মনে করেন যে রাত্রিবেলায় বেরোবেন, সুরক্ষিত অবস্থায় ঘরে ফিরবেন এবং আরজিকর হতে দেবেন না, কামদুনি হতে দেবেন না, যদি মনে করেন যে দুর্গাপুর হতে দেবেন না, হাসখালি হতে দেবেন না, তাহলে এই বাংলার মায়েদের মেয়েদের একটা সংকল্প নিতে হবে যে আমরা কি সুরক্ষিত থাকতে চাই? আমরা কি বাঁচতে চাই আমাদের সম্মানের সঙ্গে? এই বাংলার যুবা ছেলেদের মেয়েদের একটা সংকল্প নিতে হবে যে আমরা কি চাকরি চাই, আমরা কি শিল্প চাই, না আমরা ভিক্ষা চাই। এই সংকল্প যেদিন আপনারা নেবেন, সেদিন ধর্মযুদ্ধ শুরু হবে। কি ধর্মযুদ্ধ? যারা মায়েরা মেয়েরা সামনে বসে আছেন আপনারা সবাই সীতা, যারা পেছনে ভাইরা বসে আছেন, দাদারা বসে আছেন, আপনারা রাম লক্ষ্মণ। এটা বড় ধর্মযুদ্ধ, যেখানে রাবণের লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে বাইরে পাঠিয়ে দিতে হবে এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য সংকল্প নিয়ে এই একটি আঙ্গুলের একটি ছোট ছাপ
মাথা উঁচু করে ভয় শূন্য চিত্তে, আবার বলছি, ভয়টা ওই দিন ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়ে আসবেন। ব্যাংক অ্যাকাউন্টের লকারে আপনাদের ভয় জমা দেবেন, দিয়ে এই একটি আঙ্গুল এর শক্তি বিশাল, এটাকে প্রয়োগ করবেন, করে এই বাংলায় সোনার বাংলা সরকার আনবেন নরেন্দ্র মোদীজির হাত ধরে। এই বাংলায় হবে আপনাদের সরকার, আম জনতার সরকার, আর আপনাদের সংকল্প হবে জনতা না মমতা, জনতা না মমতা। জনতা কাকে চায়? জনতা না মমতা? জনতা। জনতা না মমতা? জনতা। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক যে পদ, সেই পদের মর্যাদা দিতে জানেন না, আমাদের রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মুকে অপমান করেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদের অমর্যাদা করে দৌড়ে গিয়ে ফাইল ছিনতাই করেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদের অমর্যাদা করে একজন ডিজি র্যাঙ্কের অফিসারের বাড়িতে চলে যান তাকে বাঁচাতে সিবিআই রেডের সময়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আম জনতা জবাব দেবে। তার সাংবিধানিক পদ রক্ষা করার জন্য আম জনতা আর তাকে বাঁচাবে না। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি যখন অনেক মঞ্চে যাই, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে নরেন্দ্র মোদী সরকারকে আমরা ভোট দেব কেন? নরেন্দ্র মোদী সরকারকে আপনারা কেন ভোট দেবেন? নরেন্দ্র মোদী মনে করেন যে আপনারা তার পরিবার। নরেন্দ্র মোদী বিশ্বাস করেন না পরিবারবাদী রাজনীতিতে। নরেন্দ্র মোদীর কোনো ভাই নেই, ভাতিজা নেই, ছেলে নেই, আপনারাই তার আত্মীয়। এই যখন দেশে কোভিড এসেছিল, কোভিডের সময় আপনারা সবাই ইনজেকশন পেয়েছিলেন তো? বিনা পয়সায় পেয়েছেন? যারা পেয়েছেন হাত তুলুন। সবাই পেয়েছেন, বিনা পয়সায় ইনজেকশন পেয়েছেন। আপনারা রেশন পেয়েছেন, 80 কোটি মানুষকে রেশন দিয়েছেন নরেন্দ্র মোদীজি, দিয়েছেন তো? নরেন্দ্র মোদীজি শুধু রেশন দিয়ে খাদ্য হননি, নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছেন। 50,000 কিলোমিটারের উপরে জাতীয় সড়ক, 315টা মেডিকেল কলেজ, 22টা এইমস, 4 কোটি মানুষকে প্রধানমন্ত্রী যোজনায় বাড়ি ঘর, 10 কোটি শৌচালয়, 11 কোটির উপরে মানুষের বাড়িতে জল এসছে কলে, যেটাকে বলে হার ঘর জল, নল সে জল। নরেন্দ্র মোদীজি আমাদের অনেক কিছু দিয়েছেন, বলতে গেলে আমার দিন শেষ হয়ে যাবে। আমাদের 68টা বন্দে ভারত দিয়েছেন এই পশ্চিমবঙ্গকে। শিয়ালদা থেকে এক্সপ্ল্যানেড মেট্রো দিয়েছেন, দিয়েছেন তো? 765 কিলোমিটারের উপরে মেট্রো ট্র্যাক যোগ করেছেন, করেছেন তো? নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো দিয়েছেন, সবই তো নরেন্দ্র মোদী দিচ্ছেন। কিন্তু আমি যখন 1 সপ্তাহ আগে মুম্বাইতে গেলাম, আমি দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে 3,500-এর উপরে ক্যান্সার পেশেন্ট মুম্বাইতে গেছেন, তারা সাহায্য প্রার্থী, এবং অশোক সিঙ্গাল রুগ্ন সেবা সদন তাদেরকে চিকিৎসা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। তারা বললেন দুটো কথা। একটা কথা বললেন, দিদি আমরা যদি আজকে নরেন্দ্র মোদীজির দেওয়া আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকাটা পেতাম, তাহলে আজকে আমাদের এরকম মুম্বাইতে এসে সায়ন কোরিয়ারাতে অশোক সিংহাল রুগ্ন সেবা সদনের সাহায্য নিয়ে ক্যান্সারের চিকিৎসা করতে হতো না। এবং আমরা ক্যান্সার যেহেতু একবার সারে না, বারবার আমাদের আসতে হচ্ছে এখানে, আমাদের পয়সা নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই, আমরা দেশে চিকিৎসা পাচ্ছি না। তাহলে আজকে চিন্তা করুন, ক্যান্সারের মতো এত বড় একটা রোগ, সেটা যখন হয়, নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত 5 লাখ টাকার সুযোগ সুবিধা আজকে যদি আপনারা পেতেন, এই পশ্চিমবঙ্গ যদি পেত, তাহলে কি 3,500 মানুষকে মুম্বাই যেতে হতো? হতো না। আজকে যেরকম 2,64,00,000 যুব যুবতীকে পরিযায়ী শ্রমিক করে বাইরে চলে যেতে হয়েছে, একইভাবে কিন্তু 3,500 রোগী, ক্যান্সারের রোগী, তাদেরকে কিন্তু বাইরে যেতে হতো না। পশ্চিমবঙ্গের সমস্ত সুযোগ সুবিধা আজকে কেড়ে নিয়েছে এই শাসক দল। তাই আজকে সময় এসছে নরেন্দ্র মোদীজির হাত ধরে ভারত মাতা কি জয় বলে ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ উন্নত মানের সরকারকে নিয়ে এসে
আপনাদের ঘর ঘর সমৃদ্ধ হবে, উন্নয়ন হবে, জীবনযাত্রার মান বাড়বে এবং একটা স্বচ্ছ ছবি আপনারা দেখতে পাবেন। তাই আজকে এই দুর্গাপুরের মঞ্চ থেকে আপনাদের একটা সংকল্প নিতে হবে। এই সংকল্পটা এরকম যে আপনারা কি স্বাধীনভাবে কথা বলতে চাইছেন? আজকে যদি আপনারা স্বাধীনভাবে কথা বলেন, পরের দিন আপনাদের বাড়িতে পুলিশ এসে ঠক ঠক করে, করে তো? করে তো, হ্যাঁ কি না? করে না? করে না? পুলিশ আসে তো? হ্যাঁ। আজকে যদি আপনারা বিরোধী দলের হয়ে বেশি মিটিং মিছিলে যান, চিৎকার চেঁচামেচি করেন, সঙ্গে সঙ্গে পুলিশের কেস খাবেন, আপনারা থানায় যাবেন। জান তো না? জান না? তাই আজকে আপনাদের একটা সংকল্প নিতে হবে। আপনারা কি স্বাধীনভাবে কথা বলে, স্বাধীনভাবে চলাফেরা করে এই বাংলায় মাটিতে বাঁচতে চান, না আপনারা আপনাদের মা মাটি মানুষকে রক্তাক্ত দেখতে চান, গণতন্ত্র মরে গেছে সেই সমাজ দেখতে চান যেখানে আইন শৃঙ্খলা ধুলায় মিশিয়ে গেছে? এই সংকল্প আপনাদের নিতে হবে, আপনাদের উঠে দাঁড়াতে হবে। নারী শক্তি ভাই বোনেরা যারা আছেন, আপনারা এই সংকল্প গ্রহণ করুন যে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে আজকে স্বাধীন বাংলার বুকে দাঁড়িয়ে আমরা এই তৃণমূলী অত্যাচারী সরকারকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে এনে আমাদের যে হক, আমাদের যে পাওনা, সেগুলো প্রথম সম্মান থেকে শুরু হয়, সেগুলো আমরা আদায় করব নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে। আজকে এই সংকল্প করে আমার সাথে নারা দেবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেকে বলে আমাকে, আপনাদের বলি, যে দিদি যখন যান বেশি লোক হয়নি, সবাই অল্প লোক আছে, একটু দাঁড়িয়ে যান, একটু লোক হোক তারপর ঢুকবেন। আজকে আমি আমার ভাই বোনেদের, কার্যকর্তাদের, সমস্ত যারা নেতা এবং নেত্রী আছেন তাদেরকে বলছি, লোক আসুক না আসুক, সভা ভরুক না ভরুক, আমরা জিতি না আমরা হারি, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনার গলার আওয়াজ, এই প্রতিবাদের আওয়াজ, এই প্রতিরোধের আওয়াজ, এই অন্যায়কে দাবিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার আওয়াজ যাতে ঘরে ঘরে পৌঁছায়। যে মঞ্চ পাবেন, যে সভা পাবেন, চিৎকার করে বাংলার মানুষকে বলবেন, পরিবর্তন আনো, অন্যায়ের বাংলাকে ফেলে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করো। তার কারণ আমরা এই বাঙালিরা যথেষ্ট শক্তির অধিকারী। স্বাধীন বাংলা, স্বাধীন ভারত প্রতিষ্ঠা করতে গেলে মানুষের স্বাধীনতা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, আইন এবং আদালতের বিচার ব্যবস্থার যে অন্যতম অঙ্গ, যে আমরা ভালোভাবে বাঁচবো এবং আমরা মাথা উঁচু করে বাঁচবো, সেই সোনার বাংলাকে প্রতিষ্ঠা করতে ভয়হীন চিত্তে লড়াই করবেন। কেন? লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই,